আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক ভালো, আর সে আমাকে অনেক ভালোবাসে। সে সব যায় না আমার লাইফে আইসা এই সব ঝামেলার মধ্যে সে আমার সাথে ছিল, আমার হাত ছাড়ে নাই। এবং কি কোথাও কোনো টাকা পয়সা লাগলে তার গহনা গাটি বিক্রি করে সে আমাকে হেল্প করছে। তোমাকে বলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। যত ঝড় তুফান বিপদ আসুক আমি তোমার হাত ছাড়বো না। আমার বাপ চাচারা 4 জন। আমার চাচাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যোগাযোগই নাই কোনো। তারা কে কোথায় থাকে ওটা জানতাম না। মানে যখন আমি প্রায় সাবালক 18 বছর বয়স, তখন বুঝতে পারি যে আমার একটা ফুফু আছে আমার বাবার মুখ থেকে। শুনতে পারি যে আমার গাজীপুরে আমার এক চাচা থাকে, সবচেয়ে বড় চাচা। পরে আমি নাম্বার কালেক্ট করে ওখানে যাই ঠিকানা দিয়ে। ওখানে যাওয়ার পরে তো আমার চাচতো বোন আমার পাশে এসে বসে, বলে আপনি সেই ছোট্টবেলা দেখছিলাম আপনার দাঁতে অনেক ব্যথা ছিল, দাঁতে ব্যথা ছিল, আপনার ব্যথা কি এখন আছে? ওখান থেকে আমি চাচার সাথে সম্পর্ক পরিচয় হওয়া হয়েছে নতুন করে আর কি। তখন ওখানে 2-3 দিন থাইকা আমি ওখান থেকে চলে আসি। পরবর্তীতে আবার আমার ফ্যামিলি নিয়ে যাই, তখনও সেম সবাই সাথে মজা আনন্দ ফুর্তি করে আবারও চলে আসি। এভাবে আসা যাওয়ার মাধ্যমে আমার ছোট্ট চাচতো বোন যেটা, ওইটাকে আমার ভালো লাগে। ও আমাকে ভালো পছন্দ করে কিন্তু প্রকাশ করে নাই, কিন্তু আমি ওর পছন্দ করি বা ও সবই বলা হয়েছে, কিন্তু ও আমাকে কখনোই বলে না যে আমি তোমাকে ভালোবাসি। পরবর্তীতে আমি চাচতো বোন জামাই, ওই দুলাভাইয়ের কাছে আমি কথাটা শেয়ার করি, আমি আমার চাচতো বোনকে পছন্দ করি, আপনারা কি বলেন? পরে উনি ডাইরেক্টলি বললো যে না, ওনারা আত্মীয়র মধ্যে কাজ করবে না। তো আমি বলছি কি, বিয়া না দিলে আমার কাছে আমি উঠে নিয়ে আসুন। তো এটা দুলাভাইয়ের সাথে দুষ্টামির ছলে বলছিলাম, কিন্তু এই কথাটা আমার দুলাভাই ওনাদের শ্বশুর বাড়িতে গিয়া, মানে আমার চাচার বাড়িতে গিয়া এটা ওনাদেরকে জানাইছে সবাইকে। পরবর্তীতে যখন ঈদ আসে আমি খুব আনন্দে ওদের বাসা যাই, যে ওর সাথে অনেকদিন পর দেখা হবে, ওকে দেখাই মেন আমার উদ্দেশ্য ছিল। তো তখন আমি ওখানে যখন বেড়াতে যাই, পরে আমার চাচি এসে বলতেছে তুই এখানে কেন? কিন্তু আমি অবাক যে আমার যে চাচি এত ভালোবাসতো সে কেন আমাকে এই কথা বলতেছে। পরে আমি হঠাৎ করে দেখলাম আমার বড় দুলাভাই, যে বড় সবার বোনের, ওই বড় দুলাভাই আমার একটা লাঠি নিয়ে আইসা আমার এখানে 2টা বাড়ি দিছে। কয় তোর সাহসে কি করে তুই আরে উঠে নিয়ে যাবি? পরে উনি আমাকে 2-3টা বাড়ি মারার পরে আমি কান্না করে দেই সবার সামনে। অনেক অপমান হই যে চাচা আমার মাথায় তুলে আদর করতো, যে চাচা চাচা আমাকে ভালোবাসতো, সেই চাচির মুখে এই ধরনের কথা। চাচাকে আমি দেখতেছি না, আর যাকে আমি পছন্দ করি সেও বাসার আশেপাশে নাই। পরবর্তীতে আমরা ওনারা ঘর থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার মতো অবস্থা। পরে আমি ওই ঘর থেকে বের হয়ে যাই, বাসায় চলে আইছি। বাসায় আসার পরে আমি যাকে পছন্দ করতাম তার একটা ছবি ছিল, বড় অ্যালবাম বানানো, খুব পছন্দ করে বানাইছিলাম মোবাইল থেকে। ওইটারে আমি টুকরা টুকরা করে ফেলাই, যে ও কি দেখে নাই বা ও কি জানে নাই। এই রাগগুলো আমি খুবই ঝাড়ি। তো আমি অনেক কান্না করি, সারা রাত কান্না করি। পরবর্তীতে আমার মন মানসিকতা ভালো না, আমি কোনো কাজে জয়েন হইতে পারি না, যেই কর্ম করি ওই কাজে জয়েন হতে পারি নাই। আমার মা, আমার ফ্যামিলি সবাই আমার প্রতি অনেক আপসেট, যে ওর কি হচ্ছে বা কি করতেছে, কাজকাম করতেছে না। আমার বড় ভাই আমার নিয়ে কক্সবাজার যায়, ঘোরাঘুরি করি, কিন্তু কোনো মতে আমার মন ফ্রেশ হচ্ছে না, বা আমার ওইরকম মন মানসিকতা চেঞ্জ আসতেছে না। এরকম অনেক দিন যায়, অনেক দিন যাওয়ার পরে একদিনকে আমার বোনে ওদের বাসায় ফোন দিয়ে বলে যে যাই হয়েছে, আমজাদ তো বিনারে পছন্দ করে, বিনাকে আমরা আনতে চাই, আমজাদ বউ করা, তোমরা কি বিনারে দিবা? পরবর্তীতে ওনারা ডাইরেক্টলি না বলে, আর কিছুদিনের মধ্যেই আবার আমাদের ফোন দিয়ে বলতেছে যে বিনার বিয়ে হয়ে গেছে। যেহেতু আমার বলছে যে বিয়ে হয়ে গেছে, তখন আর আমি ওখানে আশা থেকে লাভ না। আমার সবাই বুঝাইতেছে যে মেয়ে এত অত্যাচার শুনলি, এত অপমান হলি, সে তোর অপেক্ষা করলো না, সে তো ঠিকই বিয়ে করে নিল, তাই তুই তার অপেক্ষা কেন আছিস? এরকম আমার অনেক বোঝানোর পরে পরবর্তীতে আমার ফ্যামিলিগতভাবে কয়েকদিন পরে বিয়ে করে ফেলি। বিয়ে হওয়ার পরে আমাদের সংসারটা ভালোই ছিল, ভালোই সুন্দর লাইফ কাটতেছিল, খুবই সুন্দর। আমার সংসারে একটা সন্তান আছে। সন্তান আসার পরে ভালোই চলছিল আমাদের সংসারটা। ওর একটু বায়না ছিল এরকম যে আজকে এটা হবে তো এটা হতে হবে, আজকে ওখানে যাব তো যাবই। খুব জেদি টাইপের ছিল। ও রাগ করে ঘুরতে নেই না দেখে ওর হাত কাটে, এরকম কিছু কিছু জিদ ও আমার সাথে করে। তো এরকমই একটা দিন ও আমার জন্য সাজছে, ভালো কথা, আমার যদি ভালো লাগে তো আমি বলবোই, কিন্তু চুলগুলো এমনভাবে চিকন চিকন করে বেনি করে, অনেকগুলো বেনি করে, যে দেখতে ভালো লাগে না বা ওর ফেসের সাথে যায় নাই। আমি শুধু বলছিলাম যে এটা ভালো লাগে নাই, এটা বলাতে ও চুলগুলো এমনভাবে টান দেয় বেনি সহ, যে হাতের সাথে কিছু চুল ছিঁড়া এসে পড়ে। পরবর্তীতে আমি সরি মরি বইলা ওরে ভাত ছাড়ছি, ও খায় না। পরে আমি একটা থাবড় দিই, একটা থাবড় দেওয়াতে ও সারা রাত আমার পাশে শুয়ে কান্না করছে, আমি রাত ভরে ঘুমাতে পারিনি। ফজরের আজানের সময় ও আমার বাচ্চাটা নিয়ে ঘর থেকে চলে যায়। তো চলে যাওয়াতে পরবর্তী আমি সকাল যখন হয় বুঝতে পারি, আমার ঘুমের থেকে যখন উঠতে হঠাৎ ওকে পাচ্ছি না। আমি ওর ফ্যামিলির সবার আত্মীয় স্বজনরা জানাই যে আমি ওকে পাচ্ছি না, ও কোথায় গেছে, ও এরকম রাগ করে চলে গেছে।
পরের বার সকাল 10টা বাজে দেখি আমার মেয়েটাকে নিয়ে ও বাসার দিকে আসতেছে। আমি ওকে জড়া ধরে কান্না করলাম যে কেন এরকম করতেছো তুমি। আমি ওর কাছে অনেক ক্ষমা চাইছি। পরবর্তী যাই হোক আমি ওর ফ্যামিলিরে বললাম যে ওরা কিছু বললেন না, আমারই ভুল ছিল। পরবর্তীতে এরকমভাবেই হাসি দুঃখ নিয়েই আমাদের জীবনটা চলতেছিল ভালোই। পরে ওর ভিতরে একটা সমস্যা দেখা দেয়, শারীরিক সমস্যা। ওদের গ্রামের অঞ্চলে আবার কবিরাজ বিশ্বাস করে। পরে ওর মা ওকে গ্রামে নিয়ে যায়। গ্রামে যাওয়ার কিছুদিন পরে আমার কাছে ফোন দিয়ে বলতেছে কি আমার টাকা পাঠাও। তখন আমি বললাম যে আমার কাছে তো টাকা টুকা নাই। উনি আমাকে বললো কি যে না তুমি এখনই পাঠাও, আমি চলে আসবো ঢাকায়। তাই আমি বললাম যে তুমি তোমার বাবা থেকে নাও। এটা নিয়ে কথা কাটাকাটি পরে আমি এক পর্যায়ে রাগ হয়ে যাই। রাগ হয়ে বলি কি যে আমি তো তোমার বাবার থেকে যৌতুক নেই নাই, তুমি এরকম জায়গায় জায়গায় বায়না ধরবা আর আমি জায়গায় জায়গায় তোমাকে ওটা টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো। তো এই কথাটা বলাতে ও আমার ওয়াইফ, ওর কাছে আমি এটা বলছি, রাগের হোক আর যেভাবে হোক। ও এটা ওর মার কাছে বলে, ওর মা এটাকে এই ইস্যুটা নিয়ে অনেক বড় করে। একটা পর্যায়ে আমাদের মধ্যে এটা খুবই ঝগড়াটে হয় এবং সংসারে একটা অশান্তি নামায়। ওর সাথে আমার টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে আমি ওকে অনেক ফোনের মাধ্যমে চেষ্টা করি, কিন্তু কোনো মাধ্যমে আমি ওর সাথে চেষ্টা করা যোগাযোগ করতে পারতেছিলাম না। আমি ওদের বাড়িতে এর আগে গিয়েছি, কিন্তু ওনার রাইলকে আমার ঘর থেকে বের করে দিয়েছে, বাসায় ঢুকতে দেয়নি। আমি এমনকি রাতের বেলা ফোন দিয়া কোনো মাধ্যমের দ্বারা ওর ফ্যামিলির দ্বারা কথা বলতে চাই। কথা বলতে গিয়ে আমি অনেক বুঝাই যে দেখো আমার মতো ভালো তোমাকে কেউ বাসবে না, আমার মতো তোমাকে সকালবেলা নাস্তা বানায় কেউ তোমাকে খাওয়াবে না, আমার মতো সকালবেলা ব্রাশে পেস্ট তোমার হাতে কেউ দিবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বুঝালাম। কিন্তু ও আমাকে তুই তো আমার ছাড়া কথাই বলতো না। ভাষা অনেক খারাপ হয়ে গেছিলো ওর। এরকম প্রায় মাসখানেক বাচ্চার সাথে টোটালি আমার দেখা করতে দেয় না, কথাও বলতে দেয় না। আমি বাচ্চার সাথে কথা বলতে বলে আর একটা বিয়ে করে বাচ্চা হয়ে আনে, আমার বাচ্চার সাথে তোর কথা বলার কোনো অধিকার নাই। তখন আমি ওর বাপের সরাসরি ফোন দিয়ে বলি যে বাবা আমি যদি ওর সাথে কোনো অন্যায় করে থাকি বা আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি, আপনারা দুজন মানুষ নিয়ে বসেন, একটা সমাধান করেন। কিন্তু এইভাবে তো আমি ঢাকা শহরে একা বাসা বাড়ি দেওয়া খাইতে লইতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু ওর বাবা বলে আমার কোনো সমাধান দরকার নেই, তোমার যা মন চায় তুমি তা করো গিয়া। পরবর্তীতে আমি কোনো হেল্প না পাই আমি একটা লিখিত নোটিশ পাঠাই যেন ওনারা চলে আসার জন্য, উকিল নোটিশ। ওই নোটিশটা পায় ওনারা ডাইরেক্টলি মামলা করে আমার নামে, যৌতুক মামলা। আর মামলার পরে আমি ওরে নিয়ে আর সংসার করার মতো আমার ইচ্ছা ছিল না। এরকম চলতে চলতে আমাদের একটা পর্যায়ে তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। মামলা কিন্তু চলছে। একটা পর্যায়ে আমি ওই মামলা চলতে 2019 সাল পর্যন্ত যাই। এই মামলাতে আমার অনেক অনেক কষ্ট হয়েছে যে আমি ঢাকা থেকে বরিশাল যাই, আজকে হাজিরা দিয়ে আস্তে আস্তে আবার পরশু দিন হাজিরা ফেলাইছে। অনেক কষ্ট হয়েছে এর মধ্যে আমার, এই মামলার টাকা গোছায়া, এই মামলায় ফেস টু ফেস হয়ে আসতে। পরবর্তীতে আমি ওই 19 সালে ওর কাবিনে যে টাকাটা ওইটা আমি ওখানে দিয়ে আসি কোর্টের মাধ্যমে। এর মধ্যে কোর্টের থেকে শুধু বইলা দিছে যে এই বাচ্চাটাকে আপনি প্রতি মাসে 1000 টাকা করে দিবেন এবং আপনি বাচ্চার সাথে যোগাযোগ দেখা করতে পারবেন। তো ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমি বাচ্চারে 1000 টাকা করে ঠিকই দিচ্ছি, কিন্তু বাচ্চার সাথে আমার কোনো মতো যোগাযোগ হচ্ছে না, দেখা করার মতো কোনো অপশন নেই, কারণ ও কোথায় থাকে আমি জানি না। এর মধ্যে আমি আমার বাচ্চাটার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো মতে যোগাযোগ করতে পারি নাই। পরবর্তীতে আমার যে ফুপু এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসে এবং আসার পরে যখন জানতে পারে যে আমি বড় চাচার বাড়িতে গিয়ে এরকম অপমান হয়ে আইছি বা মারছে, আর যেহেতু আমরা মারার ক্ষেত্রে আমার বাপ চাচাদের মধ্যে সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছিল, যোগাযোগ ছিল না এই এতদিন পর্যন্ত। তা এর ভিতরে আর আমার মারার কারণে আমার বাবা রাগ হয়ে কথা বলে নাই। বাপ ভাইদের মধ্যে আমার ফুপু সবচেয়ে বড়। তখন উনি আমাকে নিয়ে ওনাদের বাড়িতে যায়, যেই চাচার বাড়িতে আমার মারা হয়েছিল, আমার ফুপুর সাথে যায় এটা একটা সমাধান করতে, যে আমার গায়ে কেন হাত দিল। ওনাদের বাড়িতে যাওয়ার পরে একটা পর্যায়ে সবাইকে ডাইকা এই বিষয়টা আলাপ করার একটা পর্যায়ে তখন পাশের থেকে যে যার জন্য আমি মার খেলাম সেইগুলো সব শুনতে পারা মন খারাপ করে যে ওনাদের বাড়িতে গিয়ে আমি এরকম মার খাইছিলাম, এটা উনি জানতোই না। আর তখনই আমি জানতে পারি যে ওর বিয়ে হয় নাই। এখন পর্যন্ত ওরা এটা দুষ্টামি করে আমার জানাইছে। তো তখন ওখানে আমার ফুফু অনেক রাগারাগি করে আসে। একটা পর্যায়ে আমার বোনজামা আমার হাতে ধরে মাপ চায়, যেহেতু বোনজামাই না আর কিছু বলার নাই। পরবর্তীতে ওদের সাথে সব খুব ভালো ব্যবহার করে চলে আসি আমি। আসার পরে এখন যেহেতু ওখানে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার বোন আর আমার বাবা ওদের বাড়িতে যায় সেম আবার ওকে আনার জন্য প্রস্তাব দেয় বিয়ের। যাকে আমি আগে পছন্দ করতাম সেই চাচাতো বোনকে কিন্তু আমার চাচা এক্স্যাক্টলি না বলে দেয় যে আগেই দেয় না, এখন আমার একটা নাতি আছে, ও আর একটা বিয়ে করছে, এখন তো দেওয়ার কথা প্রশ্নই আসে না।
কিন্তু আমার চাচাতো বোন যে ওদের বাসায় আমি অপমান হয়েছি এর জন্য ও রাজি হয় এবং কি বলে যে আমি যদি বিয়ে করি ওকেই করব। যে আমার জন্য এত কিছু করলো বা এত মার খেলো, এখন আমার সে পছন্দ করে, আমি তাকেই বিয়ে করব। তো একটা পর্যায়ে চাচা চাচি মাইনা নেয় না। পরবর্তীতে এরকম ওর সাথে আমার কথা হয় ফোনের মাধ্যমে। পরবর্তীতে সে আমাকে বলে আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমাকে উঠে নিয়ে যান, কারণ আমার ফ্যামিলি আমাকে তাবিজ করছে। পরবর্তীতে 16 ডিসেম্বরে আমি যাই আমার 2-3 জন ফ্রেন্ড নিয়ে এবং ওকে উঠিয়ে নিয়ে আসি। আয়শা আমার এলাকায় কাজের অফিসে বিয়ে করি। আর বর্তমানে আমি আমার ওয়াইফ আর আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার আফসোস একটাই যে আমার যে সন্তানটা আগের ঘরের বাচ্চা, এখন পর্যন্ত এই যে 2025 সাল চলতেছে, বর্তমানে আমার বাচ্চার সাথে আমার যোগাযোগ নাই। এর মধ্যে ও যদি চায় যে আমার ফোন দিয়ে যে অমুক জায়গায় আসেন আপনার সন্তানের লগে দেখা করাবো, আমি যাই। এই কয় বছরের মধ্যে 2015 সাল থেকে 2025 সাল আমি মাত্র 2বার দেখা করছি। আর কোর্টে যখন আসে দূর থেকে দেখতে পারি, কিন্তু কোর্টের বারান্দাতে আমার পাশে, কিন্তু আমি ডাকলেও আমার বাচ্চা আমার চিনে না। এই সংসারে তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই সংসারে আমার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলের বয়স 6 বছর, মেয়ের বয়স 6 মাস, ভালোই আছে। কিন্তু আমার আগের যে সন্তানটা প্রথম বাবা হওয়ার যেই স্বাদ, ওই স্বাদটা আমি মিস করি এবং আমার সন্তানটাকে আমি অনেক মনে পড়ে। আমার প্রথম সন্তান এবং আমার বড় সন্তান, আমি তাকে দেখতে পাচ্ছি না এবং কি আদালত মানে সামনাসামনি হইলেও বাবা বলে আমার ও চিনে না। আমি ওরে ডাকলে ও ভয়ে থাকে, যে আমার মনে হয় যে ওরা এরকমভাবে আমারে ওর কাছে বানাইছে যে আমি একটা আতঙ্ক ওর কাছে। আমি ওরা অনেক ভালোবাসি। যদি কোনোদিন অবশ্যই আমি ওরে পাই, মানে আমি জীবনে ওরে কষ্ট দিব না। ও আমার কাছ থেকে কোনোদিনও আদর পায় নাই। আমি ওরে সেই 7 মাস থেকে হারাইছি। যদি পাই সত্যি আমি ওরা অনেক ভালোবাসি। আমার এখন যে 2 সন্তান যেরকম ভালো আছে, আমি ওরা এতটাই ভালো রাখার চেষ্টা করব। বর্তমানে সেও বিয়ে করছে আর তারও 2টা সন্তান আছে। আমি চাই আমার বাচ্চাটার ফুল দায়িত্ব আমি নিতে চাই। সে যেহেতু আর একটা বিয়ে করছে এবং তার ওখানে 2টা সন্তান আছে, আমি চাই আমার বাচ্চাটা সে আমাকে দিয়ে দেখ। আমি চাই আমার বাচ্চাটা যেন যতটা ভালো ওরে বাঁচতে পারে না, এই ভালোবাসাটা যেন ওরে দিয়ে আগামীতে ওরে আমি মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার বাচ্চাটা আর যা কষ্ট করছে আর যেন ও কষ্ট না পায়, এতটুকু ভালো ওরে বাঁচতে চাই। আর আমার দ্বিতীয় ওয়াইফ, সেও চায় যে বাচ্চাটা যখন বাবা হারা হয়েছে ও যেন আমার কাছে আসে এবং ও আর আমি মিলে ওরে ভালো রাখতে চাচ্ছি। আর আমার বর্তমানে যে ওয়াইফ আছে সে সব যায় না আমার লাইফে আইসা, আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক ভালো। আর সে আমাকে অনেক ভালোবাসে এবং এই সব ঝামেলার মধ্যে সে আমার সাথে ছিল, আমার হাত ছাড়ে নাই। এবং কি কোথাও কোনো টাকা পয়সা লাগলে তার গহনাগাটি বিক্রি করে সে আমাকে হেল্প করছে। আমিও তাকে অনেক ভালোবাসি। মরার আগ পর্যন্ত আমি তাকে কষ্ট দেব না এবং হাত ছাড়বো না। আর আমার জীবনসঙ্গী বর্তমানে তোমাকে বলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। যত ঝড় তুফান বিপদ আসুক আমি তোমার হাত ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি।